এক কথায় বলতে গেলে দু হাত তুলে সারেন্ডার করে নিলেন ডোনাল্ড ট্রাম্প। এসে হাত তুলে দেন ইরানের কাছে যে দাদা মোস্তফা খামেনি, আমি আত্মসমর্পণ করলাম। এই ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণটা আসলেই ইরানের একটি বিজয়। লেবাননে আবার হামলা করে দিয়েছে ইসরায়েল এই সিজফায়ার ঘোষণা হওয়ার পরেই। ইরান যদি বলে যে আমরা সিজফায়ারটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজ্য করছি, ইসরায়েলের জন্য নয়, কেমন লাগবে? খার্ক আইল্যান্ডে হামলার জন্যই কিন্তু ইরান সবচেয়ে বড় শর্তটা রেখে দিয়েছে ইউএস এর কাছে, আর সেটা মেনে নিতে বাধ্য হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বলছে 47 বছরের এই এক্সট্রাকশন, কারাপশন এবং যে ডেথ, তার একটা ফাইনাল এন্ড হতে চলেছে। আজ রাতটাই হবে সেই রাত। সিজফায়ারের মধ্যেও কিন্তু তারা তাদের শর্তটাকে আরো বেশি করে আরোপিত করলো, এবং তারা বলতে বাধ্য হচ্ছে এপি যে এটা হচ্ছে ইতিহাসে প্রথম। বলুন, এটা ঐতিহাসিক জয় নয় ইরানের? কথা ছিল একটা দেশকে 4 ঘন্টার মধ্যে ধ্বংস করে দেওয়ার, কথা ছিল একটা জাতিকে এক রাতের মধ্যে নির্বংশ করে দেওয়ার। কিন্তু বাস্তবে কি ঘটল? ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, তিনি 2 ঘন্টা আগে তার সোশ্যাল ট্রুথে তিনি পোস্ট করেছেন হচ্ছে আজই শেষ রাত ইরানের। আর 11th আওয়ারে এসে সেই ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, তিনি আবার তার সোশ্যাল ট্রুথে পোস্ট করছেন যে ইরান 2 সপ্তাহের জন্য সিজফায়ারে রাজি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, এই যে হরমুজ প্রণালী খোলা নিয়ে এত বিতর্ক, ইরান শর্ত দিয়েছে, 10টি শর্ত দিয়েছে টোটাল। তার মধ্যে একটি শর্ত যে হরমুজ প্রণালী দিয়ে আমরা এবার যে টোল নিচ্ছিলাম সেটাকে মান্যতা দিতে হবে। আর সেই বিষয়টাকে, সেই দাবিটাকে ইরানের এক প্রকার কার্যত মেনে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এক কথায় বলতে গেলে 2 হাত তুলে সারেন্ডার করে নিলেন ডোনাল্ড ট্রাম্প। আর ডোনাল্ড ট্রাম্পের এই অকপট আত্মসমর্পণকে নিজেদের ঐতিহাসিক জয় হিসেবেই দেখছে ইরান এবং ইরানবাসী। তাহলে এই মুহূর্তে কি অবস্থা? 2 সপ্তাহের জন্য সিজফায়ার ঘোষণা হয়ে গিয়েছে, তাহলে কি আর যুদ্ধ হবে না? অন্তত এই 2 সপ্তাহে কোনো পাল্টা হামলা হবে না, এটুকু আশা করাই যায়। কথা দিয়েছে 2 পক্ষই, 3 পক্ষ, ইসরায়েলও রয়েছে, কথা দিয়েছে। তাহলে কি 2 সপ্তাহের পরে আবার যুদ্ধ শুরু হবে? কিংবা এই 2 সপ্তাহের মধ্যে কি হবে, কি আলোচনা হবে? এই যে সিজফায়ার আলোচনা, এই আলোচনায় পাকিস্তানের ভূমিকা কতটুকু এবং কি রকম, এই সব বিষয়টাই কিন্তু আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন, ট্রাম্প সারেন্ডারেট, ইরান ওন। একটা এক্সক্লেমেটর দিয়েছি সবার শেষে। মানে এটা দাবি করছে অ্যাকচুয়ালি ইরান, যে ডোনাল্ড ট্রাম্প অকপটে এসে আত্মসমর্পণ করলেন, এবং এই ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণটা আসলেই ইরানের একটি বিজয়। চলুন তাহলে শুরু করছি, ইন্ট্রো আর বেশি দীর্ঘায়িত করব না। দেখুন, প্রথমেই যেটা আমি রেখেছি দ্য হিন্দুর একটি হেডলাইন, যেখানে তারা বলছে যে ইউএস ইরান এগ্রি টু 2 উইক সিজফায়ার, মানে 2 সপ্তাহের জন্য ইউএস এবং ইরান তারা একটি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। কে করিয়েছে? পাকিস্তান। হুইচ মিডিয়েট বিটুইন দ্য 2 sides said all parties and their allies have agreed to an immediate ceasefire on all fronts, including Lebanon, adding that Islamabad will host direct talks on April 10. 10ই এপ্রিল শুক্রবার ইসলামাবাদে একটা আলোচনা সভা রয়েছে এই যুদ্ধবিরতি নিয়ে। সেই আলোচনার সভায় উপস্থিত থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এবং ইরানের প্রতিনিধি। আর এই শর্তে আপাতত 2 সপ্তাহের জন্য সিজফায়ার করা হয়েছে। রয়টার্স কি বলছে? একই ধরনের হেডলাইন প্ল্যান। দেখুন, বলছে ইউএস ইরান এগ্রি টু 2 উইক সিজফায়ার উইথ রিওপেনিং অফ স্টেট অফ হরমুজ। মানে স্টেট অফ হরমুজ খুলে দেওয়ার শর্তেই কিন্তু এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি তারা ঘোষণা করেছে, এবং 2 পক্ষই মেনেছে, 3 পক্ষই মেনেছে। মানে কি,
একদিকে হচ্ছে ইসরায়েল রয়েছে, অন্যদিকে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, এবং আরও একদিকে রয়েছে ইরান। ইনি আরাকচি কি বলছে দেখুন, রয়টার্স খবরটা কি লিখেছে, বলছে দ্য 11th hour deal was subject to Iran's agreement to pause its blockade of oil and gas supplies through the strait, Trump said. তিনি বলছেন যে 11th আওয়ারের যে ডিল হয়েছে সেই ডিলে এইটুকু স্পষ্ট, ইরান এবার সেই ব্লকের যেটা বন্ধ করে রেখেছিল হরমুজ প্রণালী সেটা এবার তারা খুলে দেবে, যার ফলে গ্যাস এবং অয়েল সাপ্লাই আরও সহজ হয়ে যাবে। তিনি বলছেন দ্য ওয়াটারওয়ে ট্রিপিক্যালি হ্যান্ডেলস অ্যাবাউট 1/5 অফ গ্লোবাল অয়েল শিপমেন্ট। এটি হচ্ছে 1/5 গ্লোবাল শিপমেন্টের যেটা অয়েল তার এখান দিয়ে যায় হরমুজ প্রণালী, এটাই বলছে। অন্যদিকে আরাকচি তিনি কি বলছেন, ইরানস ফরেন মিনিস্টার আব্বাস আরাকচি সেড ইন এ স্টেটমেন্ট তেহরান উড সিজ কাউন্টার অ্যাটাকস and provide safe passage through the waterway if attacks against it stop. তিনি সরাসরি বলছেন যদি আপনারা হামলা বন্ধ করেন পুরোপুরি ফুল স্টপ, গত এপিসোডে আপনাদের যেটা বলেছি ইরানের সেই একই দাবি, তাহলে আমরা আলোচনার টেবিলে বসতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই। তারপর শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তিনি একটি এক্সে পোস্ট করেন, সেখানে তিনি লেখেন যে হি হ্যাড ইনভাইটেড ইরানিয়ান অ্যান্ড ইউএস ডেলিগেশনস টু মিট ইন ইসলামাবাদ অন ফ্রাইডে। শুক্রবার আমরা একটা বৈঠক ডেকেছি, ওই যেটা বলছিলেন আসিফ খোয়াজা, আসিফ মুনির এবং শেহবাজ শরীফরা, যে আমরা ইসলামাবাদের চেয়ার পেতেই রেখেছি, সেই চেয়ার এখনও পাতা রয়েছে, শুক্রবার মনে করা হচ্ছে সেখানে লোকজন গিয়ে বসতে পারে ওই চেয়ারে। বলছে ইসরায়েল সাপোর্টেড দ্য ডিসিশন টু সাসপেন্ড স্ট্রাইক অন ইরান ফর দ্য 2 weeks পিরিয়ড। এতে কি হয়েছে, ইসরায়েলও মান্যতা দিয়েছে, বলছে ঠিক আছে আমরা 2 সপ্তাহের জন্য তাহলে আমরা হামলা টামলা করবো না। দ্য প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুস অফিস সেড, এটা প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর অফিসই এই কথাতে সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে। তারপর দেখুন দ্য সিজ ফায়ার ডাজ নট অ্যাপ্লাই টু লেবানন, সেই একই বক্তব্যে তারা বলছে, ইসরায়েল বলছে যে এটা লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এই সিজ ফায়ার আমরা ইরানের ক্ষেত্রে প্রযোজ্য করছি, লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভাবুন ইরান যদি বলে যে আমরা সিজ ফায়ারটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য প্রযোজ্য করছি, ইসরায়েলের জন্য নয়, কেমন লাগবে, কেমন লাগবে? দেখুন বলছে যে ইন অ্যান অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন টু কমেন্টস ফ্রম শরীফ, শরীফ কিন্তু এই কথা বলেননি, শেহবাজ শরীফ যিনি এইটার মধ্যস্থতা করাচ্ছেন, মানে দাবি করছেন তিনি মধ্যস্থতা করাচ্ছেন, আসলে কে তাকে দিয়ে করাচ্ছে সেটাও আজকের এই এপিসোডে আপনি পেয়ে যাবেন এই উত্তর, বলে দেবো। শরীফ বলছে যে না আমরা তো এটা বলিনি, আমরা তো বলেছিলাম যে লেবানন ফেবানন সবই তো এই যে দেখালাম হিন্দু করেছে, ইনক্লুডিং লেবানন, কিন্তু ইসরায়েল বলছে না লেবাননকে এখানে আনা যাবে না, আমরা লেবাননে হামলা করেই যাব, ওখানে আমরা সিজফায়ার মানব না। তারপর হু হ্যাড সেড দ্য এগ্রিমেন্ট ইনক্লুডেড, যেটা হচ্ছে গিয়ে কন্ট্রাডিকশন হচ্ছে, শরীফের কথার সঙ্গে নেতানিয়াহুর কথার মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। আর পরেই দেখুন, পরেই ব্রেকিং, ইসরায়েল ব্রেক্স সিজ ফায়ার, ইসরায়েল বম্বেড হসপিটাল কিলিং 8 ইন লেবাননে আবার হামলা করে দিয়েছে ইসরায়েল এই সিজ ফায়ার ঘোষণা হওয়ার পরেই, যেখানে একটি হসপিটালে হামলা হয় এবং 8 জনের মৃত্যু হয়। এবার আসি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে, এই সিজ ফায়ার তো হলো, কিন্তু তার আগে আপনাদের মনে করিয়ে দিই, ডোনাল্ড ট্রাম্প একটা বিখ্যাত সোশ্যাল ট্রুথে বিখ্যাত একটি পোস্ট করেছিলেন। এই পোস্ট করার পর তিনি ভেবেছিলেন নিজেকে এই গোটা পৃথিবীর রাজা বানিয়ে ফেলতে পারবেন, মানে রাজা মনে করতে পারবেন, বানাতে পারুক আর নাই পারুক। তিনি লিখেছিলেন কি, তিনি লিখেছিলেন এ হোল সিভিলাইজেশনস উইল ডাই টু নাইট, টোটাল জাতিকে আজকে আমরা কি করব, ডাই টু নাইট করব, নেভার টু বি ব্রট বেক এগেন, কোনোদিনও আর মাথা উঁচু করে তারা দাঁড়াতে পারবে না। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন বাট ইট প্রবাবলি উইল, বলছে আমি চাই না এই জিনিসটা হোক, কিন্তু এটা অবশ্যই হবে। আচ্ছা, হাউএভার নাও দ্যাট উই হ্যাভ কমপ্লিট অ্যান্ড টোটাল রিজিম চেঞ্জ, আমরা এখন রিজিম চেঞ্জ করে ফেলেছি, তিনি বলে ফেলেছিলেন। মানে কি এই বক্তব্য তিনি কখন দিচ্ছেন, যখন তার দেওয়া ডেডলাইন মানে 7ই এপ্রিল মার্কিন সময় রাত 8টা, তার আগে 2-3 ঘন্টা আগে তিনি বলছেন হোয়ার ডিফারেন্ট স্মার্টার অ্যান্ড লেস রেডিক্যালাইজেশনস মাইন্ড প্রিভিল, maybe something revolutionary wonderful can happen, who knows, we will find out tonight.
আমরা নাকি একটা বিশাল ডিফারেন্ট মানে বিপরীত ধর্মী, সে মানে এখন যে ইরান চালাচ্ছে তাদের থেকে অনেক স্মার্ট, এবং এই যে রেডিক্যালাইজেশন মাইন্ড সেগুলোকে তারা পোছে না, এরকম একজন মানুষ, সেই মানুষকে কে জানে, হু নোস, আমরা হয়তো আজকে রাতেই তাকে খুঁজে পাবো, এসব তিনি লিখেছিলেন। তারপর বলছেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মুমেন্টস ইন দ্য লং অ্যান্ড কমপ্লেক্স হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, এটাই হবে, এইটাই। আচ্ছা, 47 years of extortion, corruption and death will finally end. God bless the great people of Iran. বলছে 47 বছরের এই এক্সট্রাকশন, করাপশন এবং যে ডেথ, তার একটা ফাইনাল এন্ড হতে চলেছে। আর রাতটাই হবে সেই রাত। তার পরক্ষণেই তার দ্বিতীয় সোশ্যাল ট্রুথের দ্বিতীয় পোস্ট, কি পোস্ট তিনি লিখছেন, এ বিগ ডে ফর ওয়ার্ল্ড পিস। যে ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে একটা পোস্টে লিখেছিলেন ফার্স্ট লাইনে, এ হোল সিভিলাইজেশনস উইল ডাই টুনাইট, সেই ডোনাল্ড ট্রাম্পই মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তিনি লিখছেন আবার প্রথম লাইনেই, এ বিগ ডে ফর ওয়ার্ল্ড পিস। কে মশাই, ইনি কে? আমার কমেন্টে মানে ভিডিওর কমেন্টে একজন আমাদের নিয়মিত দর্শক তিনি লিখছেন যে ডোনাল্ড ট্রাম্পের এখন থাকার জায়গা অ্যাকচুয়ালি সেটা হওয়া উচিত বাংলাদেশের পাবনা মেন্টাল হাসপাতাল। আবার অনেকে এটাও লিখছেন, যারা কলকাতা থেকে দেখেন আমার এই ভিডিও, তারা লিখছেন ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে থাকা কথা হচ্ছে কলকাতার পাবলো হাসপাতালে। কেন জানেন? এই দুটি হাসপাতালেই মেন্টাল রোগীদের চিকিৎসা হয়। দেখুন, তারপর তিনি লিখছেন যে ইরান ওয়ান্টস টু হ্যাপেন, দে হ্যাভ হ্যাড এনাফ, লাইকওয়াইজ so has everyone else. The United States of America will be helping with the traffic build-up in the state of Hormuz. There will be lots of positive action. Big money will be made. Iran can start the reconstruction process. Acha, we will be loading up with supplies all of kind and just hanging around in order to make sure that everything goes well. I feel confident that it will, just like we are experiencing in the US. This could be the golden age of the Middle East. President Donald Trump বলছে এটাই নাকি গোল্ডেন এজ অফ মিডল ইস্ট হতে চলেছে। ইরান তারা চাইছে, হ্যাঁ যেটা চাইছে সেটা তারা পাবে, এনাফ, আমরা তাদের সাহায্য করব। হ্যাঁ, ইউনাইটেড স্টেট তাদের স্টেট অফ হরমুজের যে ট্রাফিক জ্যাম হয়ে আছে সেই জ্যাম খুলে দেবে, তাতে আমরা সাহায্য করব বলছে, পজিটিভ অ্যাকশন নেব। তারপর কি হবে? প্রচুর টাকা কিন্তু এখান থেকে তৈরি হবে। হ্যাঁ, তারপর বলছে ইরান যদি চায় তারা রিকনস্ট্রাকশন প্রসেস শুরু করতে পারে, তার জন্য আমরা সব রকম সাপ্লাই করব। হ্যাঁ, এটাই হচ্ছে গোল্ডেন এজ অফ মিডল ইস্ট। বুঝতে পারছেন? পুরো একদম 180 ডিগ্রি তিনি পাল্টি খেয়ে গেলেন। পাল্টি খেয়ে গিয়ে তিনি এখন বলছেন যে হ্যাঁ, সিজ ফায়ার হয়ে গেছে, ইরান মান্যতা দিয়ে দিয়েছে, ইসরায়েলও রাজি হয়ে গেছে, এটাই হবে মিডল ইস্টের সব থেকে গোল্ডেন এজ, এবং ইরান চাইলে একটা নতুনভাবে তারা দেশটাকে তৈরি করতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্র তার জন্য সব রকম সাহায্য করবে। ইরান তো দরকার নেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য, যদিও তিনি উপযাচক হতে ভালোবাসেন, তাই তিনি এটা বলেছেন। দেখুন, তার পরেই এটা গেল রাতের কথা, মানে ভারতীয় সময় আপনি দেখছেন রাতের কথা। এবার আসুন 8 তারিখ সকালে ফিরে আসুন। ডোনাল্ড ট্রাম্প আর একটি সোশ্যাল ট্রুথে তিনি পোস্ট করে লিখছেন, বেসড অন কনভারসেশন উইথ প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ অ্যান্ড ফিল্ড মার্শাল আসিম মুনির অফ পাকিস্তান, অ্যান্ড wherein they requested that I hold of the destruction force being sent tonight to Iran and subject to the Islamic Republic of Iran agreeing to the complete, immediate and safe opening of the Strait of Hormuz. তিনি বলছেন যে আমি ধন্যবাদ জানাতে চাই কাকে? পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরকে, তার কারণ তারা নাকি এই সিজফায়ারের জন্য যে ভূমিকা তারা পালন করেছে সেটা অনস্বীকার্য, আর এটা নাকি ইতিহাসের পাতায় লেখা থাকবে। হ্যাঁ, তিনি সেটা বলছেন যে ইতিহাসের পাতায় লেখা থাকবে তিনি যা করেছেন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইসলামিক রিপাবলিকান ইরান তারা কিন্তু এগ্রি হয়ে গেছে কি করতে? ইমিডিয়েট সেফ ওপেনিং করার জন্য স্টেট অফ হরমুজকে সেফ ওপেনিং। এটা ডোনাল্ড ট্রাম্প বলছে। অ্যাকচুয়ালি এই সেফ ওপেনিংয়ের মানেটা কি আপনাদের আমি এই পরের স্লাইডেই বোঝাবো। তিনি বলছেন আই এগ্রি টু সাসপেন্ড দ্য বম্বিং অ্যান্ড অ্যাটাক অফ ইরান ফর পিরিয়ড 2 উইকস। বলছেন তিনি যে শেহবাজ শরীফ এবং আসিম মুনিরের রিকোয়েস্টেই কিন্তু আমি আর কিছু করিনি, আমি আর কোনো বম্বিং করিনি, ইরানে কোনো অ্যাটাক করিনি, এখন 2 উইকের জন্য আমরা এই সব কিছু করবো না। দিস উইল বি ডাবল সাইড সিজ ফায়ার
দুপক্ষই এই সিজফায়ারে রাজি হয়েছে। দ্য রিজন ফর ডুইং সো ইজ দ্যাট উই হ্যাভ অলরেডি মেড দ্য এক্সটেন্ডেড অল মিলিটারি অবজেক্টস অ্যান্ড আর ভেরি ফার অ্যালং উইথ ডেফিনেটিভ এগ্রিমেন্ট কনসার্নিং লং টার্ম পিস উইথ ইরান অ্যান্ড পিস ইজ দ্য মিডল ইস্ট। আমরা কাজ করব একসঙ্গে ইরানে যাতে সর্বত্র পিস থাকে, শান্তি থাকে এবং মিডল ইস্টেও যাতে শান্তি বজায় থাকে। এরপর তিনি বলছেন, দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটি তিনি বলছেন, উই রিসিভ এ 10 পয়েন্টস প্রপোজাল ফ্রম ইরান। কথা কি ছিল? ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া 15টি শর্ত নিয়ে আলোচনা হবে। সেই জন্যই তো তিনি একের পর এক ডেডলাইন দিচ্ছিলেন, তাই না? কিন্তু এখানে তিনি বলছেন যে উই রিসিভ এ 10 পয়েন্ট প্রপোজাল ফ্রম ইরান। ইরান প্রথমে 3টি শর্ত দিয়েছিল যুদ্ধ থামানোর জন্য একদম শুরুতে। তারপর যখন ডোনাল্ড ট্রাম্প 3টেকে অগ্রাহ্য করে নিজের 15টি শর্ত চাপিয়ে দেন, তখন ইরান আবার আরও 2টি শর্ত বাড়িয়ে টোটাল 5টা শর্ত দিয়েছিল। যখন ডোনাল্ড ট্রাম্প একের পর এক ডেডলাইন দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন এবং বলে দেন যে আজকের রাতটাই হচ্ছে একটা সিভিলাইজেশনের শেষ রাত, তারপর ইরান কি করে? ইরান ভয় পেয়ে যায়নি, ইরান পাল্টা 10টি প্রস্তাব দেয়। যেটা ছিল 3টে, পরবর্তীতে হয়েছিল 5টা, আর এখন সেটা এসে দাঁড়িয়েছে 10টিতে। এবং সেই 10টি প্রপোজাল ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করেছেন বলেই তিনি নিজের সোশ্যাল ট্রুথে জানাচ্ছেন এবং বলছেন, অ্যান্ড বিলিভ ইটস ওয়ার্কেবল বেসিস অন হুইচ টু নেগোশিয়েট। আমরা যখন নেগোশিয়েটে বসবো তখন এই বিষয় নিয়েই আলোচনা হবে। কে বলছেন? ডোনাল্ড ট্রাম্প বলছেন, অলমোস্ট অল অফ দ্য ভেরিয়াস পয়েন্টস অফ পাস্ট কন্টেনশন হ্যাভ বিন এগ্রিড টু বিটুইন দ্য ইউএস স্টেটস অ্যান্ড ইরান, but 2 weeks period will allow the agreement to be finalized the consumption of behalf of United States of America as president and also represented by the countries of Middle East. It is a honor to have this long-term problem close to resolutions. Thank you for your attention for this matter. তারপর তিনি বলছেন এই সমস্ত কথা যে হ্যাঁ ঠিক আছে, এবার আমরা লং টার্মের দিকে এগোবো। আমি প্রেসিডেন্ট হিসেবে এই কথা বলছি যে সব রকম এগ্রিমেন্ট ফাইনাল হয়ে যাবে। যে 10টা পয়েন্ট ইরান দিয়েছে সেটা আমাদের মেনে নিতে খুব একটা অসুবিধা হবে না, তার মধ্যে অনেক কিছুই পুরনো রয়েছে, সেগুলো আমরা নিয়ে আলোচনা করব, হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, যুদ্ধবিরতি একদম চিরদিনের জন্য শান্তি ফিরে আসবে। ডোনাল্ড ট্রাম্প বলছেন কখন? যখন তার দেওয়া ডেডলাইন আর কি শেষ হয়ে যায়। দেখুন এখন এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, এই ভেঙে পড়া নেতিয়ে পড়া ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর মিম বেরোচ্ছে। তার মধ্যে একটি মিম আপনাদের জন্য রেখেছি, এই স্লাইডটাতেই লিখছে, দিস ইজ অ্যাবসলিউট সিনেমা। সিনেমাই তো মশাই। যে ওয়েডনেসডেতে বলেন যে ভিক্টরি, আমরা জিতে গেছি, সেই থার্সডেতে এসে বলছে ডেস্ট্রয় এভরিথিং, ইরানের সব কিছু ধ্বংস করে দাও। আরে জিতে গেছিলিস তো কিছুদিন আগে, মানে কালকে তো জিতে গিয়েছিলিস, আজকে আবার বলছিস ধ্বংস করে দাও। আচ্ছা যাই হোক, ফ্রাইডে তিনি বলছেন হেল্প চায়না, এই হরমুজ প্রণালী খুলছে না চায়না ভাই, হেল্প করো আমাকে। আচ্ছা স্যাটারডেতে তিনি বলছেন যে আমরা জিতে গেছি, শনিবারে এসে আবার তারা বলছেন আমরা তো জিতে গেছি যুদ্ধ, হরমুজ প্রণালী খুলুক চাইনায় খুলুক বন্ধ থাকুক কোনো যায় আসে না, আমাদের লাগে না হরমুজ প্রণালী, আমরা তো জিতে গেছি। সানডেতে এসে বলছে হেল্প ন্যাটোর দেশগুলোকে বলছে ভাই আমাদের হেল্প করো। কোথা বলছি? কালকে তো বললেন জিতে গেছি, না না জিতিনি, আরে হরমুজ প্রণালী খুলতে হবে, হেল্প করো আমার। আচ্ছা মন্ডেতে এসে বলছেন ডেস্ট্রয়েড এন্টায়ার সিভিলাইজেশন, পুরো সিভিলাইজেশনকে ধ্বংস করে দাও তিনি বলছেন। তারপর টুইসডে তার যেদিন ডেডলাইন শেষ হয় সেদিন তিনি কি করেন? সেদিন ট্রাম্প সারেন্ডারেট করেন, এসে হাত তুলে দেন ইরানের কাছে যে দাদা মোস্তফা খামেনি আমি আত্মসমর্পণ করলাম। একজন দর্শক কমেন্টে লিখেছিলেন যে সাংবাদিক দাদা ট্রাম্পকে উনি বলে সম্বোধন করছেন। তার জন্য আমি বলছি আমারও মনে হয় মাঝে মধ্যে যে ডোনাল্ড ট্রাম্পকে উনি তিনি এইভাবে সম্বোধন করা যায় কি না, আদৌ মানে আদর্শের দিক দিয়ে আর কি যায় কি না, আমারও সন্দেহ হয়, কিন্তু করতে হয়, কি জানেন তো, করতে হয়। তার কারণ হচ্ছে ইনি, আর যাই হোক এনার নাম ডোনাল্ড ট্রাম্প হতে পারে, এনার পদটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট, ওনাকে আমি সম্মান নাও করতে পারি কিন্তু তার পদটাকে তো সম্মান করতে হবে ভাই। আর সেই কারণেই ডোনাল্ড ট্রাম্পকে কখনোই তুই তাকারি করে তো বলা যায় না, তাই তাকে আপনি করেই বলতে হয়। এবার আপনাকে দেখাই যে এই এত কিছুর আগে এই যে গল্পটা আপনাদের দেখালাম যে হবে শেষ হয়ে যাবে এই হয়ে যাবে, তারপরে এসে বলছে পিস হয়ে গেল, তারপর শেহবাজ শরীফ এবং আসিফ মুনিরকে ধন্যবাদ জানাচ্ছে। কেন জানাচ্ছেন জানেন? এখানে একটা কথা বলে রাখি আপনাদের, শেহবাজ শরীফ এবং আসিফ মুনির তাদের ভূমিকাটা অ্যাকচুয়ালি কী ভূমিকা? তারা প্রথম থেকে এসেছিল উপযোজক হয়ে, আমরা থামিয়ে দেবো যুদ্ধ, তাদেরকে কেউ বলতে যায়নি ভাই তোমরা যুদ্ধ থামাও,
কেউ বলতে যায়নি? নাকি ডোনাল্ড ট্রাম্প ঘুর পথে তাদেরকে বলেছিলেন যে তোমরা যুদ্ধটা থামাও? অ্যাকচুয়ালি এই যুদ্ধটা থামাতে চাইছিলেন ডোনাল্ড ট্রাম্পই। তার কারণ আপনাদের দেখেছি কত তার লস হয়েছে। ইতিমধ্যেই ইরান থেকে আরও একটি, যে সিজফায়ার ঘোষণা হয়ে যাওয়ার পর ইরান থেকে, আইআরজিসি থেকে আরও একটি কিন্তু কার্টুন ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে পুরো ফুটিয়ে তোলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প কেন তিনি এই সিজফায়ারে রাজি হলেন। আমি তো বলবো রাজি হওয়া তো দূরের কথা, সিজফায়ার তো তিনিই করিয়েছেন ঘুরপথে, তিনিই করিয়েছেন। আসিম মুনির এবং এই যে শেহবাজ শরীফ তাদেরকে বলেছেন যে তোমরা একটা স্ট্যান্ড নাও, তোমরা এই সিজফায়ারের জন্য উপযোজক হয়ে আসো। আমি তো ডিরেক্ট বলতে পারি না, আমার তো ফেস লস হয়ে যাবে, আর তোমরা আসো। আর ওদিকে পাকিস্তান জানে ভাই ইরানকে যদি ধ্বংস করে দেয়, মানে একের পর এক বোমা পড়ে, কালো কালো ধোঁয়াগুলো এত আসবে পাকিস্তানের দিকে, পাকিস্তানবাসী নিঃশ্বাস নিতে পারবে না, নিঃশ্বাস না নিয়ে তারা, বুঝতে পারছেন, এত সমস্যার মাঝে পড়ে পাকিস্তান বলছে ঠিক আছে আমরা দেখে নিচ্ছি বিষয়টা। আর ডোনাল্ড ট্রাম্প বলেছেন বলে কথা, আমাদের তো করতেই হবে, কিন্তু বিশ্ববাসীকে জানানো যাবে না। বিশ্ববাসীকে জানালে ডোনাল্ড ট্রাম্পের একটা ফেস লস হবে। অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্পের কথাতেই কিন্তু তারা এই সমস্ত সিজফায়ারের জন্য আয়োজন করছে ইসলামাবাদে। যখন এসব হচ্ছে তার আগেই ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ডেডলাইন শেষ হওয়ার আগেই দেখুন এনডিটিভি ওয়ার্ল্ড করেছে এই খবর যে ইউএস স্ট্রাইক স্ট্র্যাটেজিক খার্গ আইল্যান্ড ব্রিজ আওয়ার্স বিফোর ট্রাম্প ডেডলাইন। ট্রাম্পের ডেডলাইন শেষ হবে ঠিক তার ঘন্টা কি 2 ঘন্টা আগে তারা খার্গ আইল্যান্ডে একটা বিশাল বড় স্ট্রাইক চালিয়ে দেয়। আর সেটা নিয়ে প্রচুর খবর হয়। গালফ কান্ট্রি সহ বিভিন্ন ইরান বিরোধী যে মিডিয়াগুলো রয়েছে সেই মিডিয়াগুলো এই খবরটাকে বিশাল উদযাপন করে। অ্যাকচুয়ালি খবরটা কি হয়েছিল, সেখানে বলাও হয়েছিল যে খার্গ আইল্যান্ড পুরো উড়িয়ে দিয়েছে, ধ্বংস হয়ে গেছে খার্গ আইল্যান্ডে যা রয়েছিল তাদের অয়েল ডিপো থেকে শুরু করে যা রিফাইনারি ডিপো যা ছিল সব নাকি ধ্বংস করে দিয়েছে, এমন খবরও কিন্তু একদম চাউর হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি কি ঘটেছিল দেখুন, এনডিটিভি ওয়ার্ল্ড করেছে, আমি এনডিটিভির ওয়ার্ল্ডের খবর দেখাচ্ছি না, এখানে তারা কোটেশন দিয়েছে, সেই কোটেশনগুলো আপনাদের পড়ে শোনাবো। দেখুন, বলছে এক্সপ্লোশন হ্যাভ বিন রিপোর্টেড অন খার্গ আইল্যান্ড অ্যান্ড ইম্পর্টেন্ট অয়েল এক্সপোর্ট হাব নিয়ার দ্য স্টেট অফ হরমুজ অন টুইসডে অ্যাকর্ডিং টু সেমি অফিসিয়াল ইরানিয়ান নিউজ এজেন্সি মেহের জানিয়েছিল এই খবর যে হ্যাঁ, খার্গ আইল্যান্ডে ট্রাম্পের দেওয়া ডেডলাইন শেষ হওয়ার আগেই খার্গে হামলা চালিয়েছে ইউএস, এবং এই স্ট্রাইক come hours before the deadline, said US President Donald Trump for Tehran its ceasefire deal with Washington and open to Strait of Hormuz. According to the Wall Street Journal, the US struck more than 15 targets on Kharg Island. বলছে 50টারও বেশি তারা বোমা কিংবা মিসাইল এই খার্গ আইল্যান্ডে তারা মেরেছে। মিনওয়াইল Axios has reported, citing a senior US official, that American military conducted strike on military টার্গেটস অন আইল্যান্ড। সেখানে কিন্তু দেখুন অ্যাক্সিয়াস খবর করেছে ইউএস অফিসিয়ালের কোটেশন দিয়ে, তিনি হচ্ছেন আমেরিকা মিলিটারি, এবং তিনি বলছেন যে আমরা কিন্তু খুঁজে ইরানের মিলিটারি স্থাপনাগুলোতেই কিন্তু আমরা টার্গেট করেছি, আমরা কিন্তু কোনো অয়েল ডিপোতে টার্গেট করিনি। তারাই বলছেন, দেখুন যে বলছে ইউএস স্ট্রাইকস অন ইরান খার্গ আইল্যান্ড ডু নট রিপ্রেজেন্ট এ চেঞ্জ ইন আমেরিকান স্ট্র্যাটেজি, ইউএস ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সেড অন টুইসডে। এই হামলা হওয়ার পরেই ইউএসের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি বলছেন যে আমরা খার্গ আইল্যান্ডে যে হামলা করেছি এই হামলাটা কিন্তু আমাদের দিক পরিবর্তন করছে না, আমরা কিন্তু সিজফায়ার চাইছি। তাহলে এই হামলাটা হলো কেন? এই হামলাটা একটু দেখালাম যে আমরা কি করতে পারি আর কি, এরকম একটা দেখালাম বিষয়টা। কিন্তু দেখুন এই আইল্যান্ডে হামলার জন্যই, এই লাস্ট মুহূর্তে খার্গ আইল্যান্ডে হামলার জন্যই কিন্তু ইরান সবচেয়ে বড় শর্তটা রেখে দিয়েছে ইউএসের কাছে, আর সেটা মেনে নিতে বাধ্য হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেটা আপনাদের দেখাচ্ছি। বলছে ইউএস অফিসিয়াল সেপারেটলি টোল্ড রয়টার্স অ্যান্ড অ্যাডিশনাল স্ট্রাইক অন মিলিটারি টার্গেটস ডিড নট ইম্প্যাক্ট অয়েল ইনফ্রাস্ট্রাকচার। এবং একজন ইউএস অফিসিয়াল সেপারেটলি রয়টার্সকে বলেছে যে আমরা শুধুমাত্র মিলিটারিকে টার্গেট করেছি, সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করেছি, আমরা কোনো রকম ইম্প্যাক্ট ফেলিনি অয়েল ইনফ্রাস্ট্রাকচারগুলিতে। কেন? কারণ তারাও জানে এই অয়েল ইনফ্রাস্ট্রাকচারে যদি হামলা আমরা চালাই তাহলে এবার গোটা বিশ্ববাসী আমেরিকাকে চেপে ধরবে। কারণ এখান থেকেই ইরান তাদের 97 থেকে 99% তেল রপ্তানি করে এই আইল্যান্ডটাকে ব্যবহার করে। এবার আপনাদের বোঝাই যে এই খার্গ আইল্যান্ডের শেষ মুহূর্তে হামলার কি দাম চোকাতে হলো মার্কিন যুক্তরাষ্ট্রকে। দেখুন, ইন্ডিয়া টুডে খবর করেছে যে ইরান ওমান গেট টু লেভি হরমুজ ট্রানজিট
ফি আন্ডার 2 উইকস সিজফায়ার প্ল্যান রিপোর্ট। এই যে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে না, এই 2 সপ্তাহের মধ্যে এবার ইরান যে আগে থেকে যে টোল ফি নিচ্ছিল হরমুজ প্রণালী পেরোনোর জন্য শত্রু ভাবাপন্ন দেশগুলির কাছ থেকে যে টোল ফি নিচ্ছিল, সেই টোল ফিটাকে মান্যতা দিয়ে দিল। তারা বলছে না হ্যাঁ এবার আমাদের দিতে হবে টোল ফি, এই 2 সপ্তাহের জন্য অন্তত দিতে হবে, যারাই যাবে জাহাজ নিয়ে আমাদের টোল ফি দিতে হবে। আমরা ওই যে $2 মিলিয়ন করে টোল ফি তারা আগেই নিচ্ছিল, এবার তাই নেবে, কিন্তু বলছে এবার এর সঙ্গে ওমানকেও কিছু ভাগ দেওয়া হবে। কেন? তার কারণও আছে, আপনাদের বোঝাচ্ছি। তার আগে দেখুন মিডল ইস্ট করছে, এপিকে কোটেশন দিয়ে তারা লিখছে ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি, ইতিহাসে এই প্রথমবার দ্য স্টেট অফ হরমুজ উইল হ্যাভ এ টোল বুথ ফর প্যাসেজ ফিস। হরমুজ প্রণালী পেরোতে গেলে টোল ফি দিতে হবে, এটা হচ্ছে ইতিহাসে প্রথমবার, মানে অ্যানাউন্স হয়ে গেল, এবার সরকারিভাবে মান্যতা দেওয়া হলো এই বিষয়টাকে। এতদিন তো ইরান সেই হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছিল, কিছু করার নেই, পেরোতে গেলে তাদের শর্ত মানতেই হতো। আর এইবার সিজফায়ারের মধ্যেও কিন্তু তারা তাদের শর্তটাকে আরও বেশি করে আরোপিত করলো, এবং তারা বলতে বাধ্য হচ্ছে এপি যে এটা হচ্ছে ইতিহাসে প্রথম। বলুন, এটা ঐতিহাসিক জয় নয় ইরানের? এটা ঐতিহাসিক জয় নয়? আর সেই কারণেই তো উদযাপন করছে ইরান। দেখুন, দ্য সিজফায়ার এগ্রিমেন্ট অ্যালাউস বোথ ইরান অ্যান্ড ওমান টু ইম্পোজ ফিজ অন শিপ ট্রানজিটিং দ্য স্ট্রেট। আচ্ছা, বুঝলাম ইরান নেবে, কিন্তু ওমান কেন নেবে ভাই? ওমান কেন নেবে? তারও কারণ আছে, বোঝাচ্ছি। ইরান উইল ইউজ দ্য রেভিনিউজ ফর রিকনস্ট্রাকশন। ইরান বলছে আমাদের যা ক্ষতি হয়েছে আমরা এই টোল ফি থেকেই আমাদের ক্ষতিগুলোকে সমাধান করব, ক্ষতি সাধন করব। নেভার বিফোর হ্যাজ দ্য ওয়ার্ল্ড পেড ফিস টু ইউজ দিস ওয়াটারওয়ে। কিন্তু এর আগে কখনো এরকম হয়নি, হরমুজ প্রণালী পেরোতে গেলে টাকা দিতে হচ্ছে, এবার হচ্ছে। তার কারণ ইরান পুরো একদম জানিয়ে দিয়েছে ভাই, এটার আর কোনো লুকোছবি নেই যে আমরা টাকা নিচ্ছি এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের যা ক্ষতি করেছে এতদিন ধরে, সেই ক্ষতিগুলোকে আমাদের সাধন করতে হবে, সেই কারণে আমাদের টাকার দরকার। টাকা কোথা থেকে পাবো? তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র দিক। মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে না, ঠিক আছে আমরা তো দিতে পারবো না, ঠিক আছে তোমার তো হরমুজ থেকেই টোল আদায় করো, কোনো চাপ নেই, রাজি হয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে এই মুহূর্তে কি দাঁড়িয়ে রইল? বলছে ইরানের পার্লামেন্ট ন্যাশনাল সিকিউরিটি কমিটি ইতিমধ্যে হরমুজ প্রণালীর ম্যানেজমেন্ট প্ল্যান অনুমোদন করে ফেলেছে, যাতে সব জাহাজের কাছ থেকে তারা টোল মানে ট্রানজিট ফি আদায় করতে পারে। ঠিক আছে, বলছে ইরান ও ওমান 2 দেশই যৌথভাবে এই টোল আদায় করবে বলে আলোচনা চলছে। সাম্প্রতিক 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতেও এই বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ যুদ্ধবিরতির সময় জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার বিনিময়ে ইরান ও ওমান টোল নেবে। মানে এই 2 সপ্তাহ, যে 2 সপ্তাহে বলছে আমরা হরমুজ প্রণালী খুলে দিলাম, আসলে কি খুলে দিল না, টোল ফ্রি নেবে। আর ইরান ঘোষণা করেছে এই টোল ফ্রির বদলে আমরা সম্পূর্ণ নিরাপত্তা দেবো হরমুজ প্রণালীর, আমাদের আর্মি দেবে, যাতে কারোর যেতে অসুবিধা না হয়, প্রত্যেকটা জাহাজ যাবে, আমরা নিরাপত্তা দেবো। তার জন্য কি করতে হবে? আমাদের টোল দিতে হবে। বলছে টোলের পরিমাণ কত? জাহাজের ধরন, কার্গো, বিশেষ করে তেলের পরিমাণ দেখে এবং অন্যান্য শর্তের উপর নির্ভর করবে। কিছু রিপোর্টে বলা হচ্ছে জাহাজ প্রতি সর্বোচ্চ $2 মিলিয়ন নেবে, যেটা নিচ্ছিল এতদিন পর্যন্ত প্রায় 18 থেকে 20 কোটি টাকা ভারতীয় মুদ্রায় এটা হতে পারে। আবার কখনো $1 প্রতি ব্যারেল তেলের হিসেবেও নেওয়া হতে পারে। এখনও সেটা ঠিকঠাক হয়নি, তবে মনে হচ্ছে যেটা আগে নিচ্ছিল সেইভাবেই তারা নেবে। কোন জাহাজকে দিতে হবে এই টোল ফ্রি? সাধারণ নিয়ম অনুযায়ী প্রায় সব বাণিজ্যিক জাহাজ, তেলের ট্যাঙ্কার, কন্টেনার জাহাজ ইত্যাদি সবাইকেই টোল দিতে হবে যদি তারা এই প্রণালী দিয়ে যেতে চায়। কিন্তু ব্যতিক্রম রয়েছে। কীরকম ব্যতিক্রম? প্রথমেই রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। সংশ্লিষ্ট জাহাজগুলিকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে, তারা কোনো রকম শর্ত দিয়েও এই হরমুজ প্রণালী পেরোতে পারবে না। মানে ইসরায়েলের কোনো জাহাজ যেতে পারবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও কোনো জাহাজ যেতে পারবে না, এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে ইরান। আর ট্রাম্প এটাতেও রাজি হয়ে গিয়েছে। বলছে কি বন্ধুত্বপূর্ণ দেশের যেমন চীন, ভারত ইত্যাদি এই সমস্ত দেশের জাহাজের টোল কম হলেও হতে পারে এবং বিশেষ ছাড় দেওয়া বলা হতে পারে চীনের কাছ থেকে তারা টোল নিলই না, যখন এমন নিচ্ছে না। ভারতের কাছ থেকে তারা টোল নিলই না, যেমন এখন নিচ্ছে না। আচ্ছা, কিছু জাহাজ কূটনৈতিক চাপ বা বিশেষ অনুমতিতে টোল ছাড়াই যেতে পারে, তবে এটি সাধারণ বিষয় নয়। সাধারণ বিষয় কি? টোল তোমায় দিতেই হবে। আইনি দিক কি বলছে? বলছে আন্তর্জাতিক সমুদ্র আইন UNCLOS সেটা বলছে হরমুজ প্রণালী একটি আন্তর্জাতিক জলপথ, তাই এটিকে বিবেচিত করা হয়। সেখানে সাধারণত টোল নেওয়া যায় না, শুধুমাত্র প্রণালী ব্যবহারের জন্য
কোনো দেশ টোল নিতে পারে না, এটা কিন্তু আইন বলে না। কিন্তু ইরান যুদ্ধকালীন পরিস্থিতি ও নিজস্ব সার্বভৌমত্বের যুক্তি দেখিয়ে এই টোল ব্যবস্থা চালু করতে চাইছে এবং ওমানের সাথে যৌথ প্রোটোকল করলে আইনি জটিলতা কমবে বলেই ইরান ওমানকেও বলছে তোমাদেরও কিছু ভাগ দেব। বোঝা গেল ইরান কোনখান থেকে কূটনীতিটা খেলেছে। ডোনাল্ড ট্রাম্প তিনি পাগলামি করার মতন, এক এক দিন এক এক রকম কথা বলার মতন, গালিগালাজ করার মতন, মানে তার কোনো অবস্থান ঠিক নেই, কোনো নির্দিষ্ট অবস্থানে তিনি থাকেন না। আর কূটনীতি তো তিনি জানেনই না, রাশিয়া তো বলেই দিয়েছে। কিন্তু ইরানকে দেখুন তারা কি কূটনীতিটা খেলে নিল, যেখান থেকে মানে কোনো জাহাজ যেতে গেলে টাকা পয়সা খরচ করতেই হয় না, সেটাখানে টোল চাপিয়ে দিল এবং সেটাকে মান্যতা দিতে হলো ইউএসকে। বোঝা গেল। এবার তারা বলে দিল, তারা শর্ত চাপিয়ে দিল যে কেন আমরা টোল নিচ্ছি, তার কারণও তারা দর্শিয়ে দিল। এতদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের যা যা ক্ষতি করেছে সেই ক্ষতি সাধনের জন্যই আমরা টোল নিচ্ছি। এই হচ্ছে সেই স্টেট অফ হরমুজ। এখান থেকে পেরোতে হলে এবার ইরানকেও দিতে হবে টোল, ওমানকেও দিতে হবে টোল। বোঝা গেল, মানে ওমানকে দিতে হবে না, ইরানকেই দিতে হবে। ইরান সেখান থেকে কিছু ভাগ ওমানকে দিয়ে দেবে। যে 10 পয়েন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আমি মেনে নিলাম, ঠিক আছে, ইরানের 10 পয়েন্ট নিয়ে আলোচনা হবে ইসলামাবাদের শুক্রবার। সেই 10 পয়েন্ট আসলে কি? দ্য হিন্দু খবর করেছিল হোয়াট ইজ ইরানস 10 পয়েন্টস কন্ডিশনস ফর সিজ ফায়ার অ্যান্ড নেগোসিয়েশনস। আগে দেখে নি সেই 10 পয়েন্ট কি। প্রথমেই রয়েছে 1 নম্বরে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা। বলছে কেবল কয়েকদিনের সাময়িক বিরতি নয়, ইরান একটি দীর্ঘমেয়াদী এবং স্থায়ী যুদ্ধবিরতির আনুষ্ঠানিক প্রতিশ্রুতি চেয়েছে, সেটাকে তোমরা মান্যতা দাও। ডোনাল্ড ট্রাম্প মেনে নিয়েছেন। আচ্ছা, 2 নম্বর সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার। ইরানের ওপর আরোপিত মার্কিন এবং আন্তর্জাতিক যাবতীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা অবিলম্বে এবং স্থায়ীভাবে প্রত্যাহার করতে হবে। দেখা যাক আলোচনার টেবিলে কি হয়। 3 নম্বর আটকে থাকা সম্পদ মুক্তি। বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে ইরানের যে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ জব্দ বা ফ্রিজ করে রাখা হয়েছে তা অবিলম্বে মুক্ত করে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের কাছে হস্তান্তর করতে হবে। মেনে নেয় নাকি ডোনাল্ড ট্রাম্প, সেটা সব দেখতে হবে, শুক্রবারের দিকে আমাদের নজর রাখতে হবে। আচ্ছা, হরমুজ প্রণালী সার্বভৌমত্ব। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা, তদারকি এবং নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার ইরানের সশস্ত্র বাহিনীর হাতেই থাকবে। আর এটা মান্যতা দিয়ে দিয়েছে ইউএস। আর সেই কারণেই তারা বলছে আমরা তো নিরাপত্তা দেব, আমাদের হাতেই নিয়ন্ত্রণ থাকবে। আমরা নিরাপত্তা তখনই দেবো যখন তোমরা ওখানটা পেরোতে গিয়ে আমাদের টোল দেবে, আমাদের মজুরি আছে না। ট্রানজিট ফি বা টোল প্রণালীটি ব্যবহারকারী প্রতিটি জাহাজকে বন্ধুরাষ্ট্র বাদে, অবশ্যই বন্ধুরাষ্ট্র বাদে, যার মধ্যে যে 5টা দেশ ইরান নিজে থেকে অ্যানাউন্স করেছিল, ভারত তার সেই দেশের মধ্যেই রয়েছে, সেই তালিকায় রয়েছে, নির্দিষ্ট হারে নিরাপত্তা ও পরিবেশগত ফি প্রদান করতে হবে, যার পরিমাণ হতে পারে জাহাজ প্রতি প্রায় $2 মিলিয়ন মার্কিন ডলার। আচ্ছা, 6 নম্বর যুদ্ধ ক্ষতিপূরণ, যেটা আগে থেকেই তারা দাবি করে আসছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের যে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য একটি আন্তর্জাতিক পুনর্গঠন তহবিল গঠন করতে হবে বা সরাসরি ক্ষতিপূরণ দিতে হবে। আন্তর্জাতিক পুনর্গঠন তহবিল, এটারও একটা প্রস্তাব নতুন করে তারা নিয়ে এসছে। বোঝা গেল। 7 নম্বরে আঞ্চলিক হামলা বন্ধ করতে হবে, যেমন লেবানন, সিরিয়া এবং গাজায় ইসরায়েলি সামরিক অভিযান পুরোপুরি বন্ধ করতে হবে বলে হিজবুল্লাহ এবং তার ওপরও হামলা চালানো যাবে না, এই শর্ত তারা চাপিয়েছে এবং এই কথা তারা চেয়েছে। যুক্তরাষ্ট্র তো কথা দিয়েছে, কিন্তু ইসরায়েল বলেছে আমরা লেবাননে হামলা চালিয়ে যাব। তাই এই সিজফায়ার ঘোষণার পরেও লেবাননের একটি হাসপাতালে তারা হামলা চালায়, যেখানে 8 জনের মৃত্যুও হয়েছে বলে জানা যাচ্ছে। 8 নম্বর কি রয়েছে? পরমাণু কর্মসূচির স্বীকৃতি। এনপিটি এর অধীনে ইরানের শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকারকে আন্তর্জাতিকভাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে। দেখা যাক কি হয়, কি করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আচ্ছা, বিদেশি সৈন্য প্রত্যাহার। মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়া অঞ্চল থেকে মার্কিন কমব্যাট ফোর্স বা যুদ্ধরত অবস্থায় যে সৈন্য রাখা হয়েছে তাদেরকে অবিলম্বে সরিয়ে নিতে হবে, এতেও তারা রাজি হয়েছে। আর 10 নম্বর জাতিসংঘের বা রাষ্ট্রসংঘের আইনি গ্যারেন্টি। এই 10টি শর্তের বাস্তবায়ন নিশ্চিত করতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে একটি আইনি প্রস্তাব করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো পক্ষ চুক্তি থেকে সরে আসতে না পারে। এই যে 10টি পয়েন্ট, এই 10টি পয়েন্ট ধরে যা যা চুক্তি হবে শুক্রবারের আলোচনায়, ওই আলোচনায় যা চুক্তি হয়ে গেল সেই চুক্তি থেকে যাতে কেউ লঙ্ঘন করতে না পারে, তার জন্য এই 10 নম্বর পয়েন্টটা রাখা হয়েছে, যাতে রাষ্ট্রসংঘের আইনি গ্যারেন্টি থাকবে, একটা রাষ্ট্রসংঘের মান্যতা থাকবে যে হ্যাঁ এই যে হয়ে গেল চুক্তি, এই চুক্তি কেউ এবার লঙ্ঘন করবে না। দেখুন, বলা হচ্ছে এনডিটিভি ওয়ার্ল্ড খবর করেছে যে মোস্তফা খামেনেই, যাকে বলা হচ্ছে তিনি নাকি অসুস্থ, কোনো একটা শহরে তিনি লুকিয়ে রয়েছেন,
তার ভিডিও আপনাদের আমি দেখিয়েছি, তার স্টেটমেন্ট আপনাদের আমি দেখিয়েছি, CNN ওয়ার্ল্ড করেছিল। এবার আমি দেখাচ্ছি NDTV ওয়ার্ল্ড করেছে যে লার্জলি MIA হেল্প কাট ট্রুস ডিল উইথ US রিপোর্ট। সূত্র বলছে যে মোস্তফা খামেনি কিন্তু এই 10টি পয়েন্ট তৈরি করে দিয়েছেন এবং সূত্র বলছে মোস্তফা খামেনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খার্ক আইল্যান্ডে হামলা হওয়ার পরেও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই 2 সপ্তাহের সিজফায়ারে রাজি হয়েছে। কেন? তার কারণ তারা দেখিয়েছে তোমরা খার্ক আইল্যান্ডে হামলা করেছো, ঠিক আছে, তার মাসুল তো তোমাদের গুনতে হবে, আর সেই মাসুল হিসেবে হচ্ছে কি আমাদের হাতে হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব সঁপে দাও ভাই। আর মার্কিন যুক্তরাষ্ট্র সেটা সঁপে দিতে বাধ্য হলো, আর এটাকেই তারা বিজয় উল্লাস করছে, এটাকেই বিজয় হিসেবে দেখছে। মিডল ইস্ট লাইভ টুইট করেছে ব্রেকিং সেলিব্রেশন থ্রু আউট ইরান আফটার ভিক্টরি। দেখুন এই ছবি, সেখানে মোস্তফা খামেনি এবং আয়াতুল্লাহ আলী খামেনির ছবি নিয়ে, ইরানের পতাকা নিয়ে মানুষ রাস্তায় মার্চ করছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিয়েছি, আমরা একটা ঐতিহাসিক জয় পেয়ে গিয়েছি। লাস্ট স্লাইডে আপনাদের আমি দেখাবো সেই ভিডিওটি, যে ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরালের মতন ভাইরাল, মানে প্রচুর ভাইরাল হয়ে গিয়েছে। সিজফায়ার ঘোষণার পরেই এই ভিডিও তৈরি করে এক্সক্লুসিভ মিডিয়া, যে মিডিয়া হচ্ছে ইরানের একটি অ্যানিমেশন টিম, মানে সরকারি নিয়ন্ত্রিত আর কি। তারা এই ভিডিও তৈরি করেছে, বলছে মিন্ট খবর করেছে ডোনাল্ড ট্রাম্প সারেন্ডারেট, ইরান ব্রুটালি ট্রোলস US প্রেসিডেন্ট উইথ নিউ ভিডিও আফটার ওয়ার সিজফায়ার। আমি রিকোয়েস্ট করবো আপনাদের, আমি এখানে সেই ভিডিও দেখাবো না, তার কারণ কপিরাইটের ইস্যু থাকতে পারে, কিছু ক্লিপ হয়তো আপনারা ইতিমধ্যেও দেখেছেন, কিন্তু আমি রিকোয়েস্ট করবো আপনাদের যান টুইটারে এবং গুগলেও সার্চ করতে পারেন, এই কিছু দিয়ে আপনারা সার্চ করুন, কিংবা এক্সক্লুসিভ মিডিয়া ট্রাম্প ভিডিও বলে আপনি সার্চ করতে পারেন। সেখানে গেলে আপনারা দেখতে পারবেন এই ভিডিওটি, যে ভিডিওটিতে তারা দেখিয়েছে যে কেন ডোনাল্ড ট্রাম্প এই সিজফায়ারে রাজি হলো, কেন ডোনাল্ড ট্রাম্প সারেন্ডার করে নিতে বাধ্য হলো। মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিল আমরা ইরানকে ভেনেজুয়েলা বানিয়ে দেবো, কিন্তু তারা পুরোপুরি ব্যর্থ। আর এখন তিনি স্বপ্ন দেখছেন, ভিডিওটা দেখবেন, তিনি স্বপ্নে দেখছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক বেস ক্যাম্প ধ্বংস হয়ে যাচ্ছে, অয়েল ডিপো ধ্বংস হয়ে যাচ্ছে, মধ্যপ্রাচ্যে হামলা চালাচ্ছে ইরান, আর তার ঘুমিয়ে সেই স্বপ্নের মধ্যে তার গা দিয়ে একদম ঘাম ঝরে পড়ছে। দারুণ বানিয়েছে ভিডিওটা, প্রশংসা করতে হয়। আর এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে ফিরছে, যেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আপনি আত্মসমর্পণ করে নিলেন। যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। এই ভিডিওটি আপনি লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, যদি মনে হয় যুক্তিযুক্ত এবং তথ্য নির্ভর বিশ্লেষণ তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন, এবং সাবস্ক্রাইব করুন আর+ নিউজ 24x7। পরবর্তী রণক্ষেত্র এপিসোডের নোটিফিকেশন পেতে গেলে অবশ্যই বেল আইকনে টিক দিতে হবে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।